আজকে আমরা গার্হস্থ্য ডিপার্টমেন্টের তোমাদের যে অংশটুকু পড়ানো হয়েছিল এর পরের অংশ থেকে শুরু করে আমরা একটু দেখাবো। বেশি কিছু করি নাই, তারপরও একটু আস্তে আস্তে একটু দেখো। ওকে, আমরা স্ক্রিন শেয়ারিং চলে গেলাম ডাইরেক্ট। তোমরা দেখতে পাচ্ছ এখন? আমরা কার্বোহাইড্রেট পড়াচ্ছিলাম তোমাদের হিউম্যান ডিপার্টমেন্টের বায়োকেমিস্ট্রি, এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি। আমরা এখানে যেগুলো জিনিস দেখতে চাচ্ছি এই অংশ শিখন ফল, আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসটা আমরা দেখব, কারণ কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা কিন্তু থাকে। বিশেষ করে উদাহরণ আমরা প্রথমে যাই কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস বা শর্করার শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেটের বাংলা হলো শর্করা। স্বাদের ভিত্তিতে শর্করা দুই প্রকার। স্বাদ, স্বাদ কাকে বলে? আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়র মধ্যে জিহ্বা একটা ইন্দ্রিয়, এটা দ্বারা আমরা স্বাদ নিতে পারি, ঝাল, মিষ্টি এবং টক, এবং আটা নিতে পারি সে হচ্ছে লবণাক্ততা। আমাদের কথা হচ্ছে শর্করা স্বাদ কেমন, এটা উপর ভিত্তি করে দুই প্রকার। তো এক প্রকার হচ্ছে সুগার। সুগারটা হচ্ছে স্বাদে মিষ্টি, সকল মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড সুগার। মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এই দুটি হচ্ছে তোমাদের মিষ্টি। এখন এদের মধ্যে মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এটা মনোস্যাকারাইড, আর গ্যালাক্টোজ হচ্ছে অলিগোস্যাকারাইড, এবং সুক্রোজ আছে। সুক্রোজ হচ্ছে অপর নাম হলো চিনি। চিনি হলো মিষ্টি, আমরা জানি যতগুলো মিষ্টি পদার্থ আছে তার মধ্যে চিনি সবচেয়ে বেশি মিষ্টি, এবং চিনি আমরা খাই, এবং চিনি আমাদের একমাত্র পরিচিত কার্বোহাইড্রেট বা শর্করা যেটা স্বাদে মিষ্টি। পরে নন সুগার, যে সকল প্রকার নন সুগার শর্করা হলো পলিস্যাকারাইড, এরা মিষ্টি না। এটা এক কথায় যেটা মিষ্টি না, যেমন স্টার্চ, ভাত, সেলুলোজ। সেলুলোজ হচ্ছে এই কাগজ। কাগজ খাইছো কখনো? কাগজ কিন্তু খাওয়া যায়, কাগজ খাইলে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু কাগজ খেলে আমাদের শরীরে হজম হয় না। এটা গরু খায়, গরু সেলুলোজ খায়, গরু হজম করতে পারে। আমরা পড়াবো মানুষ ভাত খেয়ে হজম করতে পারে কিন্তু ঘাস খেতে পারে না, আর গরু ঘাস ভাত দুটোই খায়। কেন খায় তার কারণ আছে। যাক, আমাদের শ্রেণীবিন্যাস মধ্যে আমরা ওদিকে যাবো না। যে সকল নন সুগার, যারা মিষ্টি না, তারা সেটা হচ্ছে এক ধরনের শর্করা, এবং সেই শর্করাকে আমরা বলছি পলিস্যাকারাইড। তারা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ ইত্যাদি। আমাদের উদাহরণটা কিন্তু সবসময় ভালো করে দিতে হবে, ঠিক আছে? যে সকল কার্বোহাইড্রেট কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত এক প্রকার জৈব যৌগ, যাদের মধ্যে কার্বনের সংখ্যা ভিত্তি করে শর্করা তিন প্রকার। কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে শর্করা আবার তিন প্রকার। একটা কিন্তু শ্রেণীবিন্যাস আমাদের হয়ে গেল। পরের শ্রেণীবিন্যাস কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড। শর্করা জগতে এরা সবচেয়ে বেশি ক্ষুদ্র একক, যাদের পানি বিয়োজন করলে এর চেয়ে ক্ষুদ্র এককে কোনো শর্করা পাওয়া যায় না। পানি, অর্থাৎ এই মনোস্যাকারাইডটা পানির মধ্যে গলে যায়, এবং কার্বনের সংখ্যা আছে একটি ইউনিট, একক, ক্ষুদ্র একক, যেটা হচ্ছে ছয়টার এককে একক। হ্যাঁ, 6টা কার্বন মিলে এক ইউনিট ধরা হয়েছে। যদি 12টা থাকে একটা আরেকটা ইউনিট, যদি 318 থাকে, এইভাবে সংখ্যা বাড়তেই থাকবে, এবং সেগুলো আমরা এদের মধ্যে কার্বনের সংখ্যা 3 থেকে 10টি থাকবে। 3 হলে ট্রায়োস, 4 হলে টেট্রাস, 5 হলে পেন্টোস, 6 হলে হেক্সাস। 3 কার্বন বিশিষ্ট আমাদের ট্রায়োস আছে, এটিও একটি সুগার। 4 কার্বন আছে, 5 কার্বন, 6 কার্বন আছে। কিন্তু কার্বন সংখ্যা 10-এর বেশি হলে তা অলিগোস্যাকারাইড কিংবা পলিস্যাকারাইড হিসেবে গণ্য হবে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এরা হচ্ছে প্রথমটার মধ্যে পড়ে, কিন্তু স্টার্চ আবার
এবং সুক্রোজ পরে হচ্ছে আপনার পলিস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডের মধ্যে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের ভাগ করা যায় অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে এমন একটি শর্করা যাদের পানির বিয়োজন তথা হাইড্রোলাইসিস করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, যেমন রাফিনোস, যাকে পানি বিয়োজন করলে 3 ধরনের মনোস্যাকারাইড পাওয়া যায়। রাফিনোস এটা অলিগোস্যাকারাইড। আমরা আগেই বলছি যে অলিগোস্যাকারাইডটা হলো, সরি আমরা আবার যাই, অলিগোস্যাকারাইড, হ্যাঁ অলিগোস্যাকারাইড হচ্ছে তোমার পানিতে হাইড্রোলাইসিস করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, যেমন রেফিনস, যাকে পানি বিয়োজন করলে 3 ধরনের মনোস্যাকারাইড পাওয়া যায়। সার্বিকের কি সমস্যা হলো? তারপরে আমরা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে যেসব অণুতে অসংখ্য মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তথা মনোস্যাকারাইড অণুর পলিমারকেই পলিস্যাকারাইড বলা হয়। সোজা কথা, যেমন স্টার্চ। স্টার্চ হলো আমাদের ভাত, গম, আলু, ভুট্টা, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম। সেটা হচ্ছে একটি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের কাজ হচ্ছে যে অনেকগুলা গ্লুকোজ একত্রে হয়ে এটা হয়। এখন এটা পড়লাম। তৃতীয় হচ্ছে শ্রেণীবিন্যাস পর্ব হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে সকল কার্বোহাইড্রেট 2 প্রকার। বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা আবার কেমন? বিজারণ ক্ষমতা আমরা সহজে প্র্যাকটিক্যালে করে দেখাই যে বিজারক শর্করা যাদের অন্য কোনো পদার্থে জারণ করার ক্ষমতা আছে, সাধারণত এসব চিনির জারণ ক্ষমতা প্রদর্শনের কারণে এতে অ্যালডিহাইড মূলক কিংবা কিটোন মূলকের উপস্থিতি। এটা রসায়নের বিষয়। মূলক কাকে বলে? মূলক হচ্ছে একটি পরমাণু গুচ্ছ যা উপস্থিত থাকলে, হ্যাঁ, যেমন মানুষের মাথা থাকলে মানুষ, ঠিক আছে, এরকম কার্যকরী মূলক হচ্ছে এরকম। এখন মানুষের মাথা যদি কারণে ছাগলের গলায় লাগানো হয় তাহলে কি হবে? সে কি মানুষ হবে নাকি? যদি কথা বলে, মানুষের মধ্যে হুঁশ থাকে, তাহলে ছাগলটাকেও মানুষ বলা হবে। জি না স্যার। কার্যকরী মূলক হচ্ছে এই ধরনের ঘটনা। অ্যালডিহাইড মূলক এবং হ্যাঁ। কিটোন মূলক থাকলে সেটা হবে বিজারক শর্করা। এটা আমরা বলছি দুটি মূলকের বিজারণ ক্ষমতা থাকায় যে সকল চিনিতে এদের উপস্থিত থাকে তাদেরকে বিজারক চিনি বলা হয়। যেমন গ্লুকোজ, এটা একটি বিজারক চিনি কারণ এতে অ্যালডিহাইড মূলক আছে। সুক্রোজ ছাড়া সকল মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বিজারক চিনি। সুক্রোজ, সুক্রোজ মানে চিনি, চিনিটা বাদ দিয়ে যেগুলো মোটামুটি আছে সেগুলো সবগুলো বিজারক শর্করা। যেটা বিজারণ হয় না সেটা কি হবে সেটা আমরা দেখি একটু। অবিজারক শর্করা, সুক্রোজ এবং সকল পলিস্যাকারাইড অবিজারক শর্করা। সুক্রোজের বিজারণ ক্ষমতা প্রদর্শন না করার কারণ হলো এর গঠন। সুক্রোজের এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ সমন্বয়ে তৈরি। এই সুক্রোজ এর মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে। এখন চিনি মিষ্টি কে জন্য দায়ী? ফ্রুক্টোজ, গ্লুকোজ না। তোমরা দেখবো আম খাইলে খুব মিষ্টি লাগে, কিন্তু আমের সাথে যদি অন্য ফল আমরা খাই, যেমন হচ্ছে পেয়ারা, পেয়ারা খেতে এত মিষ্টি লাগে না। পেয়ারা মিষ্টি লাগানোর না কারণ হচ্ছে এর মধ্যে গ্লুকোজ আছে কিন্তু ফ্রুক্টোজ নাই। আমের মধ্যে ফ্রুক্টোজ বেশি আছে, গ্লুকোজ কম আছে। আসলে এইভাবে আমরা পরে উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে আমাদের অনেক কিছু পরিচিত হবে। তাহলে এখন বলা হচ্ছে যে যদি চিনিতে অ্যালডিহাইড বা কিটোন মূলক না থাকলে এটি বিজারণ ক্ষমতা প্রদর্শন করে না, এবং যে কারণে আমরা এটাকে এতক্ষণ পর আবে আর মনে হলো। ওকে, অবভিয়াসলি এখন আমরা যদি কার্বোহাইড্রেটকে যদি এইভাবে শ্রেণীবিন্যাস করি একটা দেখার জন্য, দেখো কার্বোহাইড্রেট প্রথমে আছে, এখানে ইংলিশে দেওয়া আছে, বাংলা এরকম পাইনি খুঁজে, আমি দেখলাম সুন্দর করে আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি। যেমন কার্বোহাইড্রেট উপরে আছে, তাকে আমরা প্রথম ভাগ করছি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে হলো এক সুগার মলিকুল, এক সুগার মানে 6 কার্বন। ডাইস্যাকারাইড হচ্ছে 2 সুগার মলিকুল, তার মানে 6 দুগুণ 12। অলিগোস্যাকারাইড, হ্যাঁ 6 দুগুণ 12, 12টা কার্বন থাকবে। অলিগোস্যাকারাইড হচ্ছে তোমার 2 or 10 সুগার মলিকুল, মানে 2 থেকে 10। তাহলে 2 যদি থাকে হলো 12, আর 10 যদি থাকে কত হবে? 120, 120টা কার্বন।
আর পলিস্যাকারাইড হচ্ছে 10-এর উপরে। আমাদের ভাতের মধ্যে কার্বন আছে প্রায় 600 কার্বন নিয়ে ভাত হয়। এই জন্য ভাত আমরা খেলে কিছু 15 মিনিটের মধ্যে এটা হাইড্রোলাইসিস হয়ে গ্লুকোজ হয়ে যায়। সেই গ্লুকোজ রক্তের মধ্যে যায়। রক্ত যদি বেশি হয়, গ্লুকোজের পরিমাণ বেড়ে কি হয়? ডায়াবেটিস। এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে আমাদের ইনসুলিন, একটা হরমোন। ইনসুলিন। এই যে আমাদের মানে খাওয়া গ্লুকোজ এবং আমাদের শরীরের মধ্যে যে ডায়াবেটিস হয়, এগুলা কিন্তু এই পলিস্যাকারাইডের কারণে। এই জন্য গ্লুকোজ লোককে বলা হয় 2 বেলা রুটি খেতে। রুটি আর ভাতের মধ্যে পার্থক্য কি? রুটি আর ভাতের মধ্যে কোনো পার্থক্য নাই তেমন। পার্থক্য শুধু এই, ভাত আমরা বেশি খাইতে পারি আর রুটি আমরা বেশি খাইতে পারি না। রুটি কম। সরি, বলো। মানে রুটি কম খাওয়া যায় কিন্তু ভাতটা একটু বেশি ভাত বেশি খাওয়া যায়। ভাতের স্বাদটা বেশি। এই জন্য ডাক্তার বলে দেয় যে তুমি ভাত খাওয়ার মানে রাতের বেলা 2টা রুটি খাবেন, সকালে 2টা রুটি খাবেন। এখন এক ডাক্তারের কাছে রুগী গেছে, বলছে যে স্যার আমি রুটি কখন খাবো, ভাত খাওয়ার আগে না পরে? বুঝতে পারছো ব্যাপারটা? এরকম যেন না হয়, তার মানে খেতে হবে শুধুমাত্র রুটি। দেখো, মনোস্যাকারাইডকে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ বলছি। মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। দেখো এখানে গ্লুকোজটা হচ্ছে নরমালি যেগুলো আমরা গ্লুকোজ বাজারে কিনতে পাওয়া যায়। ফ্রুক্টোজ হচ্ছে মানে চিনির মধ্যে আছে, এবং গ্যালাক্টোজটা হচ্ছে মেইনলি যেটা হয় মিল্ক, যেটা মানে বেস্ট ফিডিং মিল্ক যেগুলো আছে বাজারে পাওয়া যায়, এবং যেটা মায়ের দুধ বলো আর গাভীর দুধ বলো আর ছাগলের দুধ বলো, এই গ্যালাক্টোজটা থাকে। কারণ বাচ্চাদের বেলায় কিন্তু গ্লুকোজ তেমন থাকে না, কারণ বাচ্চা যখন 6 মাস থাকে তখন কিন্তু এই গ্লুকোজ ফ্রুক্টোজ সে হজম করতে পারে না। এই জন্য 6 মাসের বাচ্চা নিচে তাকে ভাত দেওয়া মানে না দেওয়া সমান, কারণ তার হজম করার ক্ষমতা নেই। কিন্তু গ্যালাক্টোজটা সে হজম করতে পারে। এই জন্য গ্যালাক্টোজটা এখানে 3টা, একটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড তো সুক্রোজ। সুক্রোজ ডাইরেক্ট হলো তোমার চিনি। এবং ল্যাকটোজও পাওয়া যায়, যেমন তুমি দেখবা বেবি ফুড আছে, 6 মাসের বাচ্চাকে দেওয়া হয় ল্যাকটোজেন। এই ল্যাকটোজেনটাই হচ্ছে ল্যাকটোজ। এখানে ওই ধরনের শর্করা আছে, এটা কিন্তু বেশি মিষ্টি না, কারণ বাচ্চারা অনেক সময় বেশি মিষ্টি খাইতে পারে না, বেশি ঝালও খেতে পারে না। এই জন্য ল্যাকটোজের মিষ্টিটা খুব কম, এবং সেটা বাচ্চাদের খায়। এবং বাচ্চারা মল্টোসটা ডাইরেক্ট হচ্ছে চিনি না, কিন্তু এটাকে আমরা গুড় বলি, যেটাকে গুড় নাম শুনতে যায় না? খাইছো ইক্ষু গুড় এবং হ্যাঁ, দেখতে লাল, জি স্যার। লাল লাল যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে মল্টোস। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, র্যাফিনোস, তারপর হচ্ছে স্টাইরোজ। র্যাফিনোসটা আমাদের দেশে খুবই কম, এগুলি আমাদের দেশে খুব কম পাওয়া যায়, এবং এটা সম্ভবত বার্লি, তোমার দেখছো কিনা যায় না, বার্লি সাগু বার্লি দেখছো কিনা যায় না। বার্লি দেখবা তুমি যে বার্লি মেনলি আমাদের খাওয়া হয় না, কিন্তু আমরা এক জায়গাতে খাই, চাইনিজ খাইতে গেলে তোমাদের যে সবজি পাকায়। হ্যাঁ, রাবেয়া শুনতে পাচ্ছ? রাবেয়া, হ্যালো। চাইনিজ খাইতে গেলে যে সবজি পাকায়, সবজির মধ্যে এক ধরনের সাদা পদার্থ থাকে, দেখে মনে হবে যে ঝোল, আসলে ঝোল না, এটা হচ্ছে র্যাফিনোস, এটা এক ধরনের। আর পলিস্যাকারাইড হচ্ছে পুরোটাই হচ্ছে স্টার্চ, দ্যাট ইজ ভাত, আমরা ভাত, গম, আলু, ভুট্টা। তারপর হচ্ছে গ্লাইকোজেন। তোমার সাবিনা মনে হয়েছে গ্লাইকোজেনটা আসলে কি? গ্লাইকোজেনটা কিন্তু আমরা সচরাচর আমরা এটা দেখি না। গ্লাইকোজেন হচ্ছে আমাদের শরীরের ব্যাপার। গ্লাইকোজেন কোথায় থাকে আসলে? আমরা যখন ভাত খাই তখন স্টার্চ খাই। শরীর করে কি, ভাত খেলাম সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, এরপরে এর মাঝখানে কিন্তু ক্ষুধা লাগে না, 3 বেলা আমাদের ক্ষুধা লাগে। আবার কথা হচ্ছে রাত্রেবেলা কিন্তু আমাদের ক্ষুধা লাগে না, আমরা 10টার সময় ভাত খেলাম, সকাল 7টা, 8টা, 9টা পর্যন্ত নাস্তা করতে হয়। এই এত সময় ধরে আমরা না খেয়ে থাকি। আবার দিনের বেলা কিন্তু 3 বার ভাত খাচ্ছি, তা 3 বার ভাত খাওয়ার পর 4 বার ভাত খাই। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে এই গ্লাইকোজেন। ভাত খাওয়ার সঙ্গে এটা তোমার গ্লাইকোজেন হয়, এটা শরীরের মধ্যে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন আবার গ্লুকোজ হয়ে শরীরের মধ্যে শক্তি উৎপাদন করে। আমরা সকালে খেলে দুপুর পর্যন্ত চলে এভাবে।
আবার দুপুরে খাওয়া দাওয়া করলে এটা রাত পর্যন্ত চলে, আবার রাতের বেলা যদি খাই সেটা আবার সকাল পর্যন্ত চলে এই গ্লাইকোজেনের কারণে। তো গ্লাইকোজেন আর্টিফিশিয়াল আমাদের শরীর তৈরি করতে পারে। এই গ্লাইকোজেন যদি কোনো কারণে শরীরের মধ্যে বেশি হয়ে যায় তাহলে সেটা আমরা চর্বি বলি, এবং সেটার জন্য স্বাস্থ্যের জন্য দায়ী। অনেকে ভাত খেয়ে কোনো কাজ কাম করে না, তাদের শরীরে চর্বি জমে যায় এবং সেটা মোটা হয়ে যায়। এই গ্লাইকোজেনকে সরানোর জন্য কত কাহিনী, না খাই থাকতে হয়। এখন তো যে কি যেন কবির, জাহাঙ্গীর কবিরের থিওরি যে ভাত খাওয়া যাবে না, এই কারণে যে শরীরে গ্লাইকোজেন আছে অলরেডি, সেই গ্লাইকোজেনই আমাদের শরীরে যাতে শেষ হয়ে যায়, এবং যখন তোমার গ্লাইকোজেন শুকিয়ে যাবে বা গ্লাইকোজেন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু শরীরে গ্লুকোজের আবার প্রয়োজন পড়বে। উনি এই গ্লাইকোজেন যাতে কমানো যায় কোনোভাবে, আমরা সবজি খেয়ে জীবন ধারণ করলাম আর গ্লাইকোজেন ওখান থেকে আসলো, তাহলে সবজি আমাদের দেয় হলো প্রোটিন, ভিটামিন, মিনারেল, আর গ্লাইকোজেন থেকে আসলে গ্লুকোজ। এইটা দিয়ে আমাদের শরীরে চললো যতদিন পর্যন্ত আমরা চলতে পারি। এমন সময় যখন ওজন কমে যাবে তখন কিন্তু তুমি আবার ভাত খেতে পারবা। ঠিক আছে, এইটাই এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় মহা ঔষধ, যে আমরা গ্লাইকোজেন কোনোভাবে শরীরের মধ্যে জমা হতে দিব না। তারপর হচ্ছে সেলুলোজ, পলিস্যাকারাইড। সেলুলোজ আমরা খাই না। সেলুলোজ শুধুমাত্র গরু ছাগল যারা আছে ঘাসের মধ্যে আছে সেলুলোজ। সবচেয়ে ভালো সেলুলোজ হচ্ছে তুলা। তোমার তুলা দেখেছো? তুলা, জি দেখছি। হ্যাঁ জি স্যার দেখছি। হ্যাঁ, তুলার সেলুলোজ, তুলা কিন্তু আমরা খাইতে পারি না। হ্যাঁ, এবং যদি আমরা মনে করতাম যে সেলুলোজ খাবো, যদি সৃষ্টিকর্তা আমাদের সেলুলোজ হজম করার মতো ক্ষমতা দিত, তাহলে কিন্তু সবচেয়ে ভালো খাবার হতো তুলা। তখন আমরা তুলা খাইতাম। কারণ তুলাটা খুব মজা লাগতো, কারণ তুলার মধ্যে শুধু সেলুলোজ আছে, অন্য কোনো কিছু নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করলাম। তো আমাদের যদি আবার যদি মানে ব্যাখ্যা দেই, তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই চারটা ভাগ কার্বোহাইড্রেটকে। মনোস্যাকারাইডের মধ্যে আবার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ আছে, ল্যাকটোজ আছে, মল্টোজ আছে। এই মল্টোজ কিন্তু আরো জায়গায় তৈরি হয়, মদ তৈরি হয় আর কি, মদ। তোমাকে অ্যালকোহল তো তোমরা কখনো খাও নাই, বাট মল্টোজ থেকে তৈরি করা হয়। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, র্যাফিনোজ। হ্যাঁ, এটা খুব কম পাওয়া যায়, বার্লিতে পাওয়া যায়, এবং বাংলাদেশে হয় খুব কম এগুলো। তার পলিস্যাকারাইড, আমাদের দেশে তো গম, ধান হয় স্টার্চের জন্য, আর গ্লাইকোজেন তো আমাদের শরীরে হয়, আর সেলুলোজ তো গাছের উৎস, গাছ একমাত্র উৎস আর কি। দেখ, আমরা একটা ভিডিও দেখবো। দেখো, এখানে ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট আছে সিম্পল সুগার, কার্বন আছে, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অনেক বড় লম্বা লাইন। এখানে এক সুগার, পরেরটা আছে দুইটা, এবং পরেরটা আছে অনেকগুলা। ঠিক আছে, তো এইটার আমরা তিনটা বলছি, একটা সিম্পল সুগার, একটা হচ্ছে ডাই সুগার, আর একটা হচ্ছে কমপ্লেক্স সুগার। কমপ্লেক্স সুগারের মধ্যে বলা হচ্ছে যেগুলো স্টার্চ, হ্যাঁ, সেগুলো এগুলো আমাদের শক্তি দেয়, শক্তি দেয়। পরে দেখো গ্লুকোজটা কোথায় থাকে? গ্লুকোজ থাকে তোমার জুসের মধ্যে, তারপরে আমরা যে খাবারগুলো খাই বোতলের মধ্যে, মানে জ্যাম, জেলি, হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা দেই সচরাচর। এখন যে ন্যাচারালি পাওয়া যায়, যেমন মনে করো তোমার এখানে দেওয়া আছে আপেল, আপেলের মধ্যে কিন্তু ডাইরেক্ট আছে গ্লুকোজ। হ্যাঁ, তারপরে গম, জব, ভুট্টা, এসবের মধ্যে কিন্তু গ্লুকোজ আছে, কিন্তু সেটা পলিমার হিসেবে আছে। হ্যাঁ, যেমন মিল্কের মধ্যে আছে গ্যালাক্টোজ, আমরা আগে বললাম। এখন এই জিনিসগুলো যদি মিষ্টি লাগে না তেমন, কিন্তু এর সাথে যদি আমরা যদি মিষ্টি অ্যাড করে দিই তাহলে কিন্তু সবগুলো মিষ্টি হয়ে যায়। অনেক সময় দেখবো যে আমরা বালির মধ্যে চিনি দিয়ে খাচ্ছি, তাই না? চিনি কিন্তু সুক্রোজ, অথচ দুটোই কিন্তু কার্বোহাইড্রেট। ঠিক আছে, এখন আরেকটা জিনিস এখানে দেখানো হচ্ছে যে মানে কোনো সাদা জিনিস, মানে যদি তোমার গ্লুকোজ হয়, সেটার মধ্যে যদি গ্লুকোজ না দাও, মানে সুগার যদি না দাও, তাহলে সে কিন্তু মিষ্টি লাগবে না, সেটাই বোঝা যাচ্ছে। এখন মনোস্যাকারাইড কিন্তু মনো মানে ওয়ান, একটা গ্লুকোজ থাকবে। আগে বললাম ডাইস্যাকারাইড মানে কয়টা? দুটো থাকবে। সে দুটো বলা আছে কিভাবে থাকে, তারা পলিমার করে থাকে এইভাবে। আর যদি তোমার মনোস্যাকারাইডের পর ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড হয়, তাহলে মোটামুটি দুইয়ের অধিক, দুইয়ের অধিক হওয়া লাগবে, মানে দুইতে হলো ডাই, অলিগোস্যাকারাইড হলো এ ফিউ মিন্স 3 4 5 6 7 3 to 9, ওকে, তিনটার থেকে শুরু হবে। পলিস্যাকারাইড হচ্ছে যখন 9 এর উপরে যাবে তখন হবে পলিস্যাকারাইড। তাহলে আমরা জানলাম যে এটা একটা ক্লাসিফিকেশন, যে আসলে
10 আর মোর এখানে বলে দেওয়া হয়েছে, 10টা বেশি যেগুলো হবে। তারপরে গ্লুকোজ, গ্লুকোজ মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা প্রথম ইউনিট। ওকে, তারপর হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ দ্য ক্যালোরিজ। গ্লুকোজই হচ্ছে একমাত্র শক্তির উৎস। আমরা ভাত খেলে সেটা হয় কোথায় কোথায় যায়, ইট ক্যান ক্রস দ্য ব্লাড ব্যারিয়ার, রক্তের মধ্যে ঢুকে যায় এবং মাথার মধ্যে যায় এবং ব্রেন, আমাদের শরীরে যে ব্রেন যে কাজ করে, যদি তুমি ভাত 3 দিন খেতে না দেওয়া হয় তা তুমি কিন্তু কাজই করতে পারবে না। ফ্রুক্টোজ হচ্ছে কমনলি ফাউন্ড ইন হানি, ফ্রুটস এন্ড রুট ভেজিটেবলস। মধুর মধ্যে সবচেয়ে ভালো আছে ফ্রুক্টোজ, এই যে মধু খাইতে মিষ্টি। আর গ্যালাক্টোজ থাকে দুধের মধ্যে, সেটা আমরা এখানে বললাম। এখন যদি গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিলে হয় ল্যাকটোজ। এই ল্যাকটোজে একমাত্র মাদার ব্রেস্ট ফিডিং এ থাকে, যেটা বাবুরা খায় এবং বাবুরা বুঝতেই পারে না যে ও খাওয়া দাওয়া ছাড়া, এই যে বলছে মিল্ক অর ম্যামেল, ম্যামেল মানে হচ্ছে মানুষ, যেগুলো যে প্রাণীগুলো দুধ দেয় ঠিক সেই প্রাণীগুলোর মধ্যে ল্যাকটোজ থাকবে। আর শুক্র হচ্ছে টেবিল সুগার। টেবিল সুগার মানে বুঝতে পারছো দুটো দেখতে, যে আমার যে কোনো সুগার ব্যবহার করলে সেটা সুগার, সেটা দুটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত। তারপরে যেটা এখানে দেখানো হবে ফাউন্ডস, সুক্রোজ কিন্তু ফ্রুটসের মধ্যে থাকে। তারপর সুগার ক্যান, সুগার ক্যান হচ্ছে ইক্ষুর মধ্যে থাকে। তারপরে মল্টোস, হ্যাঁ মল্টোসটা মেনলি থাকে হচ্ছে তোমার হচ্ছে ফাউন্ড ইন মলাসেস, মলাসেস মানে গুড়, এবং বিয়ার, যে বিয়ার মদ খায় যেগুলো, সেগুলোর মধ্যে আগেও বললাম যে মল্টাস থেকে আসলে তোমার তৈরি হয় ফার্মেন্টেশন পদ্ধতিতে, এখানে আমাদের দেখানো হয়েছে। এটা ক্লাসিফিকেশন একটা সুন্দর ভিডিও, তোমরা যদি পরে তো ইউটিউবে দেখো তখন খুব ভালো লাগবে আর কি, যে আসলে কিভাবে এগুলো ভাগ ভাগ করা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা জিনিস দেখানো হচ্ছে এখানে, যে এটা একটা 5 কার্বন বিশিষ্ট, এটা 6 কার্বন বিশিষ্ট। আমরা বলছি 5টা কার্বনও কিন্তু হতে পারে, তাহলে 5টা কার্বন বিশিষ্ট হানি। এই দেখো এখানে মধুর মধ্যে কি থাকে, মধুর একটাই ভালো গুণ এই 5 কার্বন বিশিষ্ট একটা থাকে এবং মধু কিন্তু হজম হয়। তারপর গ্লুকোজ থাকে 44%, তারপর গ্যালাক্টোজ থাকে, সবগুলো মিলে হচ্ছে হানি, এবং হানিটা মেইনলি খুবই পুষ্টিকর এই কারণে বলা হয়। তারপর হচ্ছে ম্যাপেল সিরাপ, ম্যাপেল সিরাপ বলতে বোঝাচ্ছে যে এর মধ্যে চিনি থাকে, দেখো নিচেটা হলো চিনি 96%। এই জন্য আমি চিনির শরবত খাবো না হানির শরবত খাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই যে হানিটা পুষ্টিকর, বাম পাশে দেখো। আর যে কোনো সুগার চিনি খাওয়া ঠিক না আর কি। তো যাই হোক, আমরা এখন পরেরটাতে একটু আসি, কি দেখাচ্ছে। তারপর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা বুঝতে পারছো অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, যেটা এদের 3টা থাকবে মোটামুটি। হ্যাঁ, তারপরে হচ্ছে এরা স্বাদ যুক্ত, এদের যেমন সোয়াবিন, সোয়াবিন যে আমাদের আছে সোয়াবিন তেল যেটা, এটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং সেটার মধ্যে অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড ডাইরেক্ট, এটাকে ডাইরেক্ট ফুড, আমরা জাস্ট ফুড বলছি কারণ খাদ্য মধ্যেই একমাত্র তোমার এই ভাতের মধ্যে একমাত্র পলিস্যাকারাইড থাকে আর কি, এবং এটা আমাদের শরীরের মধ্যে একমাত্র কাজ করে, যেটা আমরা থাকে, এটা দেখলে বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম, আমার মনে হচ্ছে যে এর মধ্যে ক্লাসিফিকেশন আছে, সবকিছু আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে আমরা কার্বোহাইড্রেট পরে আমরা শ্রেণীবিন্যাস করলাম এবং উদাহরণ দিলাম। উদাহরণটা ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্নের মধ্যে থাকে, ঠিক আছে। আর আগের দিনে যে ক্লাসটা আমরা করেছিলাম তার এটা তোমাদেরকে আমি ওয়েবসাইটে এখানে দেখাচ্ছি, এখানে পাশে, বা আমি তোমাদের দিয়েও দিয়েছিলাম, যখন তোমার সময় পাবে তখন তোমরা অবশ্যই দেখতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই তোমার বোধহয় 5 জন এখানে বোধহয়, তোমার কতজন স্টুডেন্ট বলতে পারবা তোমরা? হ্যালো, 7 জন। হ্যাঁ 7 জন তোমরা এখানে। তোমরা আসছো কয়জন? আমরা আসছি কয়জন? 5 জন আসছিলাম, একজন চলে গেছে। ও 5 জন আসছিলা, ওর রোল নম্বরটা বলতে পারবা? কার? যে আসছিল ও
ওর হচ্ছে 2 হয়তো, আচ্ছা 2 এই না? যে 35, হ্যাঁ আচ্ছা ঠিক কত আছে। 3502। আচ্ছা ঠিক আছে, 5 জন তোমরা ছিলে। ওকে, ধন্যবাদ সবাইকে। আবার তোমাদের যেদিন ক্লাস আছে সেদিন আমি তোমাদের হাজির হব। ধন্যবাদ।